রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা এটা কিন্তু শুধু একটা কবিতা না, এটা আসলে একটা মহাদেশের জন্ম, তার উপর হওয়া ভয়াবহ অত্যাচার আর সভ্যতার মুখোশ খুলে দেওয়ার এক মহাকাব্য। চলুন আজ আমরা একসাথে এই কবিতার গভীরে ডুব দিই আর এর ভেতরের আবেগময় ইতিহাসটা খুঁজে বের করি। কবিতার শুরুতেই রবীন্দ্রনাথ আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন দেখুন, একদম মহাবিশ্ব তৈরির সেই সময়ে। ভেবে দেখুন তো, একজন স্রষ্টা যিনি নিজের সৃষ্টি নিয়েই ঠিক সন্তুষ্ট হতে পারছেন না, বারবার সব ভেঙে চুরে ফেলছেন। আর এই যে একটা ঐশ্বরিক অস্থিরতা, ঠিক এখান থেকে জন্ম হতে চলেছে এক নতুন মহাদেশের, আফ্রিকার। তো কবিতার প্রথম অংশে কবি আমাদের নিয়ে যাচ্ছেন আফ্রিকার জন্মের সেই আদিম আর রহস্যে ঘেরা সময়ে। কবি এখানে যে ছবিটা আঁকছেন সেটা এক কথায় অসাধারণ। মানে স্রষ্টা যেন এক শিল্পী, যিনি তার কাজ নিয়ে খুশি নন, তাই তিনি বারবার পৃথিবীকে ভাঙছেন, আবার নতুন করে গড়ছেন। আর এই যে বিশাল এক ভাঙা গড়ার খেলা চলছে, ঠিক তার মধ্যেই জন্ম নিচ্ছে আফ্রিকা। এই লাইনটা কিন্তু কবিতার একটা টার্নিং পয়েন্ট। খেয়াল করে দেখুন, এখানে বলা হচ্ছে এক প্রচণ্ড প্রাকৃতিক শক্তি যেন প্রাচ্যের বুক থেকে আফ্রিকাকে সজোরে ছিনিয়ে নিয়ে গেল। এই ছিনিয়ে নেওয়া শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা বুঝিয়ে দিচ্ছে এই আলাদা হওয়াটা কতটা আকস্মিক আর ভয়ঙ্কর ছিল। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? রবীন্দ্রনাথের এই যে কাব্যিক কল্পনা, এটা কিন্তু বিজ্ঞানের কন্টিনেন্টাল ড্রিফট থিওরির সাথে হুবহু মিলে যায়। বিজ্ঞানীরা যাকে বলছেন মহাদেশীয় সঞ্চরণ, কবি তাকেই বলছেন রুদ্র সমুদ্রের বাহু দিয়ে ছিনিয়ে নেওয়া। ভাবা যায় শিল্প আর বিজ্ঞানের কি দারুণ একটা মিলবন্ধন। তো মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাওয়ার পর আফ্রিকা যেন নিজেকে একদম গুটিয়ে নিল। চারিদিকে বিশাল বিশাল গাছপালা এমন এক ঘন জঙ্গল তৈরি করল, যা একটা দুর্ভেদ্য দেয়ালের মতো, এমন ঘন যে সূর্যের আলো ঠিকমতো পৌঁছাতে পারত না। আর এভাবে আফ্রিকা হয়ে উঠল এক রহস্যময়, প্রায় অন্ধকার এক মহাদেশ। কিন্তু এই বিচ্ছিন্ন অবস্থায় আফ্রিকা একদমই থেমে থাকেনি, বরং সে নিজেকে গড়ে তুলেছে। কিভাবে? দেখুন, প্রথমে সে প্রকৃতির সব গোপন রহস্যকে নিজের মধ্যে ধারণ করেছে। এরপর সে জল, স্থল, আকাশ সবকিছুর বিপদ সংকেত পড়তে শিখেছে। আর শেষে ভয়কে জয় করার জন্য সে নিজেই এক ভয়ঙ্কর রূপ নিয়েছে, তার রণদামামার শব্দে চারদিক কাঁপিয়ে তুলেছে। আর ঠিক এইখান থেকেই কবিতার সুরটা যেন 180 ডিগ্রি ঘুরে যায়। আফ্রিকার সেই শান্ত আদিম জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর ঝড়। কবি এই পর্বটাকে বলছেন সভ্যতার নামে বর্বরতার নগ্ন আস্ফালন। আসলে যারা নিজেদের সভ্য বলে দাবি করত, তারা কোনোদিন আফ্রিকাকে মানুষের চোখে দেখেইনি। তাদের কাছে আফ্রিকা ছিল শুধু ছায়ায় ঢাকা একটা ভূখণ্ড। এর যে একটা মানবিক পরিচয় আছে, সেটা যেন একটা কালো ঘোমটার আড়ালে চিরকাল ঢাকা পড়েছিল। এরপরই শুরু হলো সেই নির্মম আক্রমণের গল্প। সভ্যতার নামে তারা কি নিয়ে এলো? নিয়ে এলো দাসত্বের চিহ্ন, লোহার হাতকড়ি। এই আক্রমণকারীরা এতটাই হিংস্র ছিল যে আফ্রিকার বুনো নেকড়েকেও তারা হার মানিয়ে দিয়েছিল। মানে প্রকৃতির হিংস্রতার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর ছিল মানুষের লোভ আর নিষ্ঠুরতা। এই মানুষ শিকারীদের দম্ভ ছিল আকাশ ছোঁয়া। তাদের মনের ভেতরটা ছিল আফ্রিকার সবচেয়ে ঘন জঙ্গলের চেয়েও অন্ধকার। তারা এসেছিল মানুষকে ঠিক পশু শিকার করার মতো করে ধরতে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? যারা নিজেদের সভ্য বলে পরিচয় দিচ্ছিল, তারাই তাদের সবচাইতে নির্লজ্জ, অমানবিক রূপটা দেখিয়ে দিল। তাদের পাশবিক লোভটা একেবারে নগ্ন হয়ে প্রকাশ পেল। আর এটাই এই কবিতার সবচেয়ে বড় আঘাত, সবচেয়ে বড় শ্লেষ। এই আক্রমণের ফল ছিল কল্পনাতীত ভয়াবহ। আফ্রিকার মানুষের বোবা কান্নায় সেখানকার জঙ্গল যেন আরও ভারী হয়ে উঠল। তাদের রক্ত আর চোখের জলে মাটি ভিজে কাদা হয়ে গেল। আর সেই দস্যুদের কাটা দেওয়া জুতোর ছাপ, সেটা আফ্রিকার অতমানিত ইতিহাসে একটা চিরস্থায়ী দাগ হয়ে থেকে গেল। এরপর কবি আমাদের সামনে তুলে ধরেন সভ্যতার সবচাইতে বড় ভণ্ডামিটা। একদিকে আফ্রিকায় চলছে নির্মম নির্যাতন, আর ঠিক তার পাশেই তিনি ইউরোপের এক শান্ত সুন্দর ছবি আঁকছেন। এই দুটো ছবির বৈপরীত্যটা চোখে পড়ার মতো। এই যে দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা সেই সময়ের ভণ্ডামিটাকে একেবারে স্পষ্ট করে দেয়। দেখুন, একদিকে আফ্রিকায় চলছে নারকীয় তাণ্ডব, ঝরছে মানুষের রক্ত, আর ঠিক সেই একই সময়ে ইউরোপের মন্দিরে বাজছে প্রার্থনার ঘণ্টা, শিশুরা মায়ের কোলে নিশ্চিন্তে খেলছে। ভাবুন তো একবার, একই সভ্যতার দুটো কি সাংঘাতিক ভিন্ন রূপ। এটা সত্যি মর্মান্তিক। কবিতার একেবারে শেষে এসে কবি বর্তমানে ফিরে আসেন। সময়টা সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগের মুহূর্ত, যখন পুরো পৃথিবী জুড়েই আবার হিংসার আগুন জ্বলছে।
তখন তিনি এক গভীর সত্য উপলব্ধি করছেন। কবি বলছেন, আজ যখন পশ্চিমের আকাশ নিজেই ঝড়ের মেঘে ঢেকে গেছে, যখন মানুষের ভেতরের পশুটা আবার তার গোপন গুহা থেকে বেরিয়ে এসেছে, ঠিক তখনই একটা নতুন দিনের সূচনা হওয়াটা ভীষণ জরুরি। আর এই সংকটের সময়ে রবীন্দ্রনাথ ডাক দিচ্ছেন এক নতুন যুগের কবিকে, এমন একজন কবিকে যার গলায় থাকবে সত্যি কথাটা বলার সাহস। তিনি বলছেন সেই কবিকে গিয়ে দাঁড়াতে হবে অপমানিত আফ্রিকার দরজায়। আফ্রিকাকে তিনি এখানে একজন মানহারা মানবী বা সম্মান হারানো নারীর সাথে তুলনা করেছেন। এই ডাকটা আসলে একটা অপরাধী সভ্যতার হয়ে ক্ষমা চাওয়ারই প্রতীক। যখন চারিদিকে শুধু হিংসা, পাগলামি আর ধ্বংসের গর্জন, তখন মানবতা বা সভ্যতার শেষ কথা কি হতে পারে? শেষ আশ্রয়টা কোথায়? কবি প্রশ্নটা যেন আমাদের সবার দিকেই ছড়ে দিচ্ছেন। এবং শেষ পর্যন্ত কবি নিজেই সেই উত্তরটা দিয়ে দেন। এই হিংসায় ভরা পৃথিবীতে সভ্যতার শেষ পবিত্র কথাটা হতে পারে একটাই, ক্ষমা করো। কোনো ঘৃণা বা প্রতিশোধ নয়, বরং নিজের অন্যায় স্বীকার করে ক্ষমা চাওয়ার মধ্যে দিয়েই মানবতা তার হারানোর সম্মান ফিরে পেতে পারে। আর এটাই আফ্রিকা কবিতার সেই অমোঘ, সেই চিরকালীন বার্তা।